এবার ক্যামেরা বন্ধ হয়ে গেছে, তো অন করলাম তো কেন হচ্ছে না তো? শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে সাউথ সেকশন থেকে বজবজ লোকাল ধরে নুঙ্গি স্টেশন, এইটা হচ্ছে নুঙ্গি স্টেশন। নুঙ্গি স্টেশনে নেমে বাঁদিকে একটুখানি এগোলেই চোখে পড়বে অটো স্ট্যান্ড। এই অটো স্ট্যান্ড থেকে অটো ধরে যেতে হবে গঙ্গার ধারে। এই যে অটো স্ট্যান্ড, ঠিক আছে, এই অটো স্ট্যান্ড থেকে গঙ্গার ধারে আপনার অটো ভাড়া নেবে মাত্র 10 টাকা। ওখান থেকে গঙ্গার ধারে চলে আসবে এবং এখান থেকে এই যে রিভার সাইড বিল্ডিংটা দেখলেই বুঝতে পারবেন। এই যে এখান দিয়ে এই যে গঙ্গার ফেরিঘাট, এইখান থেকে নৌকা করে যাব ওই পারে, গঙ্গার ওই পারে। এবং গঙ্গা ভ্রমণ, তার যে অপরূপ সৌন্দর্য, কত সুন্দর লাগছে সেটাই আজকে আমি আপনাদের বৃত্তান্ত করব। পাশাপাশি ওই পারে যে যাব, ওখানে অপূর্ব সুন্দর দুটো মন্দির রয়েছে, দর্শন করাবো, খুব সুন্দর লাগবে। একটু দেখবেন পুরোটা ভিডিওটা, মিস করলে যদি কেটে কেটে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। যাই হোক, আমি এখন চলে এলাম, গঙ্গার অপরূপ সৌন্দর্য আপনারা দেখতে শুরু করুন। এই জেটি ঘেট থেকে মোটামুটি দুটো রুটের নৌকা ছাড়ে, একটা হচ্ছে হীরাপুর যাওয়ার আর একটা হচ্ছে সারেঙ্গা যাওয়ার। আমি উঠেছি সারেঙ্গা যাওয়ার নৌকাতে। এখান থেকে ওই পারে সারেঙ্গায় যাব, কেননা প্রথমে যেই মন্দিরটা যাব সেটা সারেঙ্গা জেটি ঘাটের একদমই কাছে। ঠিক আছে, নৌকা অলরেডি ছেড়ে দিল। এবার দেখুন, জাহাজ, মালবাহী জাহাজ আসছে, কলকাতা বন্দরের দিকে যাচ্ছে। ওই দিকে আছে হলদিয়া বন্দর, দীঘা, মোহনা, অনেকগুলো জাহাজ আসছে। একটা অলরেডি চলে গেছে, প্লাস আরেকটা আসছে। আর আমরা এই জাহাজের রাস্তা ক্রস করে আমরা ওই পারে যাব, পুরো আড়াআড়ি করে। এত কাছাকাছি থেকে জাহাজে দেখা আমার লাইফে এই প্রথম হলো। আমাদের নৌকা এখন প্রায় মাঝগঙ্গাতেই রয়েছে, আর জাহাজটা থেকে ডিস্টেন্স হবে ম্যাক্সিমাম 200 মিটার। মাঝগঙ্গায় এসে নৌকাটাকে থামিয়ে দিয়েছে, জাহাজটা পেরিয়ে গেলে তারপরে আবার নৌকা চালিয়ে ওই পারে যাব। কি সুন্দর লাগছে জলের ঢেউগুলো, নৌকাটা যাচ্ছে, মানে এত কাছ থেকে তুলছি, পুরো জাহাজটা মোবাইলে আসছে না, ক্যামেরাতে। এমএসসি জাহাজের নাম। আর কন্টেনার দেখুন, কত কন্টেনার তুলেছে। একটা মাল গাড়ি গুডস ট্রেনেও এত কন্টেনার থাকে না, মনে হয় যা আছে। এইগুলো যাবে খিদিরপুর ডকে গিয়ে সব আনলোডিং হবে। যাই হোক, জলের স্রোত বেশ খরস্রোতাই আছে, যদিও এখন ভাটা চলছে, কিন্তু এতগুলো জাহাজ যাতায়াত করছে। আবার সামনের দিয়ে আবার আরেকটা আসছে, ঠিক আছে। জাহাজগুলো যাচ্ছে ঠিকই, কিন্তু হেভি স্পিডে যাচ্ছে।
নিমিষের মধ্যে কত দূর চলে গেছে দেখুন, কি সুন্দর লাগছে। যাই হোক, ওই পার থেকে দেখুন বাটানগরে সেই রিভার সাইডের হাউজিংগুলো কেমন লাগছে। চলে এলাম আস্তে আস্তে সারেঙ্গায়। এখান থেকে বেরিয়ে এইভাবে ছাড়া আর কীভাবে আসা যায় এই মন্দিরে সেটা আমি পরে বলে দেবো ঠিক ইয়ে হলো। আগে চলুন দর্শন করি, মন্দির দর্শন করি, তারপরে আমি কমিউনিকেশন সমস্ত ডিটেলস দিয়ে দেবো করে। ভিডিওটা আপনারা দেখতে থাকবেন শুধু জাস্ট। ওই দেখুন আরেকটা জাহাজ আসছে, সেটাও কন্টেনার নিয়েই আসছে। যাই হোক, আমরা অবশেষে চলে এলাম সারেঙ্গাতে। নৌকা থেকে বেরিয়ে এবার কাছেই অটো স্ট্যান্ড আছে, টোটো স্ট্যান্ড আছে, এখান থেকে আপনি স্টেশনে যেতে পারবেন, বা এখান থেকে হেঁটে আমি মন্দিরে যে যাব এই রাস্তা দিয়ে হাঁটা পথে 5 মিনিট লাগবে। আমি যেহেতু সাইকেল নিয়ে এসেছি, যেহেতু আমি কাছেই থাকি, সাইকেল নিয়ে এসেছি, সাইকেলে দেখি কতক্ষণ লাগে, ম্যাক্সিমাম 1 মিনিট সময় লাগবে। ঠিক আছে, এই রাস্তাটা দিয়ে, এই কোনো দিক এদিক ওদিক বেকার কোনো দরকার নেই, স্ট্রেট একটাই রাস্তা শুধু। এই রাস্তা দিয়ে সোজা চলে গেলে মন্দিরের কাছে পৌঁছে যাওয়া যাবে। নদীর পাড় দিয়ে আস্তে আস্তে আমার 1 মিনিট সময়ও লাগেনি, চলে এলাম মন্দিরের গেটের কাছে। ঠিক আছে, এই যে নতুন তৈরি হচ্ছে তোরণটা, বিশাল বড় তোরণ তৈরি হচ্ছে, এর ভিতর দিয়ে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করব। এই হলো হীরাপুর শিবকালী মন্দির। যেহেতু এখানে একটা শ্মশানও রয়েছে, সেই জন্য অনেকে এটা শ্মশানকালী মন্দিরও বলে। ঠিক আছে, মূলত আগে এই জায়গাটাতে শ্মশানই ছিল, মন্দির টন্দির কিছুই ছিল না। শ্মশানটাকে তারপর সরিয়ে নিয়ে এসে এক সাইডে এখানে রেখে পুরো জায়গাটাকে আর পার্কের মতন তৈরি করে তারপর এখানে মন্দির তৈরি করা হয়েছে, এবং একসঙ্গে সবগুলো হয়নি, একটা একটা করে পরপর তৈরি করেছে, এবং এখন তার বর্তমান তার প্রতিরূপ দেখাচ্ছে আর কি। সামনে রয়েছে একটা বিশ্রামাগার জায়গা, এখানে বিশ্রাম করার মতন, মানে যারা আসছে এখানে ডেড বডির সাথে, তারা এখানে বিশ্রাম নিতে পারেন। এবং মন্দির প্রাঙ্গণটা দেখলাম অনেকখানি, বেশ খানিক জায়গা রয়েছে, খালি জায়গাও রয়েছে, এবং সামনেই রয়েছে বড় ঠাকুরের মন্দির। ঠিক আছে, আমি আসার কিছুক্ষণ আগেই পুরোহিত পুজো পার্বণ কমপ্লিট করে চলে গেছে, যার জন্য মন্দিরে এখন কেউ নেই। আছে অনেকে, যে সব যে যার মতন করে বাইরে গল্প করছে, ঘুরছে ফিরছে এরকম, কিন্তু কমিটির কাউকে দেখতে পেলাম না আর কি। যাই হোক, শনিদেবের মন্দির রয়েছে, এবং তার পাশে একটা বড় নাট মন্দিরও রয়েছে দেখলাম, যেখানে ধূপকাঠি মোমবাতি প্রজ্বলন করার মতন জিনিস রয়েছে। এবং মূলত এখানে 3টে মন্দির আছে। একটা হচ্ছে এই শনিদেবের মন্দির, আর একটা আছে শিব মন্দির, এই যে, ঠিক আছে, আর এর পাশে রয়েছে মায়ের মন্দির। মন্দিরগুলো এত সুন্দর ডিজাইন করা রয়েছে গায়ে, প্রত্যেকটা গায়ে, তারপর যেমনি মার্বেল পরিষ্কার পরিচ্ছন্নতা প্রতীক চিহ্ন হিসেবে লেগেছে, এত ঝাঁ চকচকে। চলুন বাবার দর্শন করি। এই দেখুন কি কত সুন্দর লাগছে। ঠিক আছে, সামনে দিয়ে আসি, আর একটু ভালো দেখা যেতে পারে। প্রতিদিনই দুবেলা করে সেবা হয়। সকালবেলা 10টার মধ্যে আসলে আপনারা পুজো দিতে পারবেন, 10টার মধ্যে যদি আসেন তাহলে আপনারাও নিজেরাও পুজো দিতে পারবেন, আর তা না হলে বিকেলবেলার দিকে আসলে সন্ধ্যেবেলায় আরতি দর্শনও করতে পারবেন। ঠিক আছে, সামনে দিয়ে দেখুন কত সুন্দর লাগছে। জয় ভোলে বাবা।
মন্দিরের সামনের দিকে রয়েছে স্বামী বিবেকানন্দ, আর ওই ডান দিকে রয়েছে সাধক বামাখ্যাপা। আর স্বামী বিবেকানন্দর ডান দিকে রয়েছে নন্দী মহারাজ। কথায় বলে নন্দী মহারাজের কানে কানে কিছু মানত করলে সেটা নাকি পূরণ হয়, কিন্তু নন্দী মহারাজ এমন জায়গায় বসে আছেন সেখানে কিছু বলার কোনো স্কোপ নেই। যা বলতে হবে সরাসরি বাবার কাছে গিয়েই বলতে হবে, তাহলেই মনস্কামনা পূরণ হবে। এই যে দেখুন নন্দী মহারাজ কোথায় বসে আছে, ওইখানে তো কারোর পক্ষে সম্ভব নয় ওখানে গিয়ে কিছু কথা বলা। যাই হোক, বাবার কাছেই বলতে হবে। শিব মন্দিরের উপরে চূড়াটা কত সুন্দর ডিজাইন করেছে, তার মধ্যে আমার বাবার বিভিন্ন রকম মূর্তি রয়েছে ব্রহ্মার মূর্তি রয়েছে, ভগবান বিষ্ণুর মূর্তি রয়েছে, সামনে মোমবাতি ধূপকাঠি জ্বালানোর মতন জায়গা রয়েছে। আর একটা জিনিস এখানে দেখুন, তুলসী বৃন্দাবন এখানে ভর্তি, কি সুন্দর লাগছে। তুলসী বৃন্দাবন দিয়ে ঘিরে রেখেছে, আর মাঝখান দিয়ে ছোট ছোট একটা করে ফুল গাছ আছে। শীতকালে আসলে অপূর্ব সৌন্দর্য লাগবে, চারিদিকে প্রচুর ফুল গাছ এবং বড় বড় গাছও রয়েছে এখানে। হ্যাঁ, ঠিক আছে, মানে এত সুন্দর লাগবে। দিনের বেলাতে এখন যেমন রোদ বলে লোকজন একটু কম আছে, কিন্তু বিকেলবেলার দিকে এই পার্কে বসার জন্য বসে গঙ্গার মনোরম পরিবেশ প্লাস মন্দিরের আনন্দ সমস্ত কিছু আপনি নিতে পারবেন বিকেলবেলার দিকে, খুব সুন্দর। যার জন্য বিকেলবেলার দিকে প্রচুর ভিড় হয়, প্রচুর। আর এটা দেখুন, এই যে মায়ের মন্দির, উপরে চূড়াটা কত সুন্দর করেছে। আর মন্দিরের মূল গেটের দুই দিকে, একদিকে সারদা মা, একদিকে রামকৃষ্ণ পরমহংসদেব বসে আছেন। মাঝখান দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই মায়ের মন্দির দর্শন। চলুন মায়ের মন্দির দর্শন করে আসি। জয় মা কালী, কত সুন্দর লাগছে দেখুন। পুরো দক্ষিণেশ্বরের মায়ের মতন লাগছে, মা ভবতারিণীর মতন মনে হচ্ছে। কত সুন্দর, পুরো শ্বেত পাথরের মূর্তি, এবং মন্দিরটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে। আর মায়ের মুখটা তো মাই হয়, বলুন কি সুন্দর লাগছে। মন্দিরের গায়ে চিত্রগুলো কত সুন্দর করে আঁকা, কি সুন্দর ডিজাইনগুলো লাগছে। জানতে পারলাম এখানে প্রত্যেক বছর 1 জানুয়ারিতে কল্পতরু উৎসব হয়। হাজার হাজার ভক্তের সমাগম হয় এই মন্দিরে। প্রচুর আনন্দ উপভোগ করতে পারবেন আপনিও যদি এই কল্পতরু উৎসবে নিজেকে সামিল করতে পারেন। চলে আসবেন যে কোনো বছরের প্রথম দিনই। এবার বলি আপনারা এখানে আসবেন কিভাবে। শিয়ালদা দিয়ে যারা আসবেন তারা তো দেখলেন আমি কিভাবে এসেছি। হাওড়া দিয়ে আসলে খড়গপুর বা মেচেদাগামী যে কোনো ট্রেন ধরে নলপুর স্টেশন, এইটা হচ্ছে নলপুর স্টেশন। এই নলপুর স্টেশনে নেমে এই যে দেখুন লোকগুলো রাস্তা পার হচ্ছে, দিয়ে এইদিকে আসছে। এইখান দিয়ে এসে মানে 1 নম্বর থেকে 3 নম্বরের দিকে আসছে। এখান থেকে আসলেই বাজারের সামনে দিয়ে অটো স্ট্যান্ড। এই অটো থেকে আপনি সারেঙ্গা পোলে নেমে যাবেন। সারেঙ্গা পোলের কাছেই হচ্ছে হীরাপুর
শিবকালী মন্দির। আর একটা আছে, যদি আপনি হীরাপুরের দিকে আসেন তাহলে হীরাপুরে গিয়েও আরেকটা মন্দির আপনি দর্শন করতে পারবেন। খুব ইজি রাস্তা। এইটা হচ্ছে হীরাপুরে মন্দিরে যাওয়ার একটা মন্দির, অন্য আরেকটা মন্দিরের রাস্তা, শ্রী শ্রী ডাউকা বুড়িমাতা সেবা আশ্রম, চক শ্রীকৃষ্ণ, জায়গাটার নাম হচ্ছে চক শ্রীকৃষ্ণ, হীরাপুর, হাওড়া। এই মন্দিরটা 1961 সালে তৈরি হয়েছিল। চলুন আগে মন্দির দর্শন করি, তারপরে অন্য কথা বলবো। এখানে রয়েছেও একটা শিব মন্দির। ত্রিশূলটা কি অপূর্ব লাগছে, মনে হচ্ছে নিশ্চয়ই রূপোরই আছে এটা। এবং জয় ভোলে বাবা। পাশে আরেকটা মন্দির রয়েছে, রাধাকৃষ্ণ মন্দির, সঙ্গে নিত্যানন্দ মহাপ্রভু এবং গৌরাঙ্গ মহাপ্রভুও রয়েছে এখানে। ঠিক আছে, মনে হয় আরতি হবে এক্ষুনি, দুপুরবেলার ভোগ আরতির প্রোগ্রাম তৈরি হচ্ছে। আর ঠিক এর পাশেই রয়েছে ডাউকা বুড়িমাতা মন্দির। এই মন্দিরের পিছনে একটা ইতিহাস আছে, মানে যেটা শোনা কথা আর কি। বর্ধমানের এক রাজা স্বপ্নাদেশ পান যে মা মনসা দেবীকে কোনো গঙ্গার ধারে প্রতিষ্ঠা করবার জন্য। তো সেখানে কাছাকাছি কোনো নদী না থাকার ফলে ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল আন্দুলে রাজার কাছে, কিন্তু সেখানেও সেটা সম্ভব হয়ে ওঠেনি। তারপর এলেন চুনাভাটিতে, মানে মানিকতলা, কলকাতা মানিকতলা। সেখানে জেলেদের সঙ্গে কথাবার্তা বলার পরেও জায়গা পেলেও কিন্তু পুজো অর্চনা করার জন্য কেউ কোনো সুরাহা দেখায়নি। তারপরে ওইখানকার লোকজন এইখানে এসে মন্দিরের সামনে প্রতিষ্ঠা করেন। এখানকার জেলে বা মাঝিদের সঙ্গে কথাবার্তা করেন 1961 সালে। এবং আর এই পরে 1982 সালে এই শিব মন্দিরটা তৈরি হয়েছিল। আর 2013 সালে হয়েছিল এই রাধাকৃষ্ণ মন্দির। আর ওই এখন আর একটা ভবতারিণী মন্দির তৈরি হবে বলে মানে নির্মাণ কাজ চলছে, দেখে বুঝতে পারছেন। হয়তো খুব শিগগিরই এটা উদ্বোধন হয়ে যাবে মা ভবতারিণী মন্দির। আর প্রত্যেক বছর দোল পূর্ণিমাতে এখানে অষ্টপ্রহর নাম কীর্তন হয়। গেটের বাইরে বেরিয়ে এলাম, বাইরে দেখুন আকাশে মেঘের ছায়া জলের মধ্যে পড়েছে, কত সুন্দর লাগছে। অর্ধেক ছায়া অর্ধেক রোদ, কি সুন্দর লাগছে। নদীতে এখন জোয়ার এসে গেছে, জলের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে। গঙ্গার পাড়ে অপরূপ পরিবেশ, মনোরম পরিবেশ। ঠিক আছে, দুটো মন্দির দর্শন করলাম, দুটো মন্দিরে গঙ্গার ধারে, একদম গঙ্গার পাড়ে। বিশেষ করে বিকেলবেলার দিকে এই পার্কে, এই শিবকালী মন্দিরের ওখানে পার্কের মধ্যে পুরো মেলা বসে যাওয়ার মতন অবস্থা, এত ভিড় থাকে। যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে একটু লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি করে শেয়ার করবেন। আর যদি যারা চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, পাশে বেল আইকনটা অন করে দেবেন, তাহলে পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে আবার আপনার কাছে সরাসরি নোটিফিকেশান চলে আসবে। তাহলে আপাতত এখন এই পর্যন্তই রাখছি। আমি আমার খেয়া পার হয়ে আবার ওই পারেই যাবো বাটানগরের দিকে। ঠিক আছে, তো আবার দেখা হবে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণে আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা, বাই বাই।